আজ আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে দেশীয় গণমাধ্যম সব জায়গায় আমরা দেখছি যে ভারত পাকিস্তান উত্তেজনার ইস্যুটিই কিন্তু ঠাঁই পেয়েছে। কোন দিকে গড়াচ্ছে এই সংঘাত? এখন আসলে গত ২-৩ দিনে এত দ্রুত ঘটনা ঘটেছে, বিশ্বে সমস্ত গণমাধ্যমেই কিন্তু এটাই হেডলাইন্স। এখন কোন দিকে গড়াচ্ছে, ঘন্টার পর ঘন্টা একদম বিশ্ব মিডিয়া ফলো করছে। আমরা আজকের দিনটা যতদূর লক্ষ্য করলাম যে পাকিস্তান, এই যে আপনি যেটা বললেন যে ভারত আঘাত করেছে এবং পাকিস্তানের ইয়েতে ওই কাশ্মীর অংশে বেশ কিছু ধ্বংস হয়েছে। ভারত দাবি করতেছে যে এখানে নাকি তারা একদম ঠিক মতো আঘাত করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু পাকিস্তান যে চিত্র দেখায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক মসজিদের উপরের গম্বুজ একটা অংশ ভেঙে পড়ে আছে, মসজিদের ভিতরটা আক্রান্ত এবং আশেপাশে আরও অনেক জায়গা, যেমন দক্ষিণ পাঞ্জাবে বাহাওয়ালপুর, সেখানেও অংশ। কিন্তু কোথাও রিয়েলি এমন কোনো ছাপ দেখা গেল না যে সন্ত্রাসী সংগঠনের কোনো হেডকোয়ার্টার্স আক্রান্ত হয়েছে। সুতরাং এটা ঠিক ভারতের ইয়ে দাবিগুলো যে কতখানি প্রচ্ছন্ন সেটা রিয়েলি বোঝা যায় না। আর অপরদিকে পাকিস্তান যে 5টা প্লেন ভূপাতিত করেছে, এটা পাকিস্তানের দাবিটার পেছনে আমার মনে হয় খুব যুক্তিসঙ্গত সত্যতা রয়েছে। কেননা ভারত এখন পর্যন্ত তার যে এত শক্তিশালী প্রোপাগ্যান্ডা মেশিন, এটাকে অস্বীকার করেনি এবং এখন পর্যন্ত বলেনি যে তার 3টা রাফায়েল তার কোনোটাই ক্ষতি হয়নি, সবগুলো ইনট্যাক্ট রয়েছে। ভারত না দেখানোটা, না বলাটা, এটাই কিন্তু সন্দেহের উদ্রেক করে যে ভারতের দাবিগুলা কতখানি সত্য সেটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। আর পাকিস্তান যে বলছে যে আমরা প্লেন ফেলেছি, তার পেছনে সত্যতা থাকার যুক্তি রয়েছে। আমরা তবে এখন পর্যন্ত আজকে সারাদিনে পাকিস্তান পাল্টা আঘাত হানেনি এবং সারা বিশ্ব কিন্তু অপেক্ষা করছিল যে সত্যি কি পাকিস্তান রিটালিয়েট করবে কিনা। হ্যাঁ, এখন ধরেন এমনটাও হতে পারে যে 5টা প্লেন ফেলে দেয়া ভারতের যদি সত্যি হয়ে থাকে, তাহলে তার যে মূল্য এবং ভারতের জন্য এটা যে মনস্তাত্ত্বিক বিপর্যয়, তার ফলে পাকিস্তানকে হয়তো নিবৃত্ত করা যাবে। বৃহৎ শক্তিরা সবাই বলছে পাকিস্তানকে যে শান্ত হন, পাল্টা আঘাত হানবেন না। এখন পাকিস্তান রিয়েলি তার আভ্যন্তরীণ যে জনগোষ্ঠী, তাদের জিঘাংসার প্রবৃত্তি, তারপর যেসব ফ্যামিলিসগুলো ইয়ে হয়েছে, যেমন ভারত বলে প্রায় 70 জন নিহত। এখন সত্যি যদি এরকম অংশ নিহত হয়ে থাকে, তাহলে প্রচণ্ড চাপ আসবে পাল্টা আঘাত হানতে। এটুকু হয়তো আমরা চিন্তা করে নিতে পারি যে হয়তো পাকিস্তান কোনো রকমের আণবিক অস্ত্র ব্যবহার করার প্রবৃত্তি থেকে নিবৃত থাকবে। তবে আজকে রাতে যদি আঘাত হানতে হয়, আজকের রাতটা যদি পার হয়ে যায়, তাহলে আমরা আশা করতে পারি যে যুদ্ধের চূড়ান্ত প্রক্রিয়া থেকে এখন সংকটের মাত্রা নিচের দিকে নেমে আসছে। কিন্তু অপরদিকে যে আমরা যদি চিন্তা করে থাকি যে ভারত এখন নিবৃত্ত হবে, এটা বলা অনেকাংশেই অনিশ্চিত। কেননা ভারতের যে নেতৃত্ব, তাদের ভিতরে একটা সুযোগ সন্ধানী মনোভাব কাজ করতে পারে। বিকজ তারা এখন কাশ্মীরে আঘাত করেছে, তারা নিজেরাই জানে যে সত্যিকার অর্থে ড্যামেজের মাত্রা তাদের নিজেদের যে 5টা প্লেনের যা মূল্য, তার চেয়ে ড্যামেজের মাত্রা ঠিক অত বেশি হয়নি। এমন যদি তাদের চিন্তায় থাকে যে আরও কিছু তাদের চোখে সন্ত্রাসী নেতার জায়গাগুলো তারা মিস করেছে, তাহলে হঠাৎ আবার দ্বিতীয়বার আঘাত করাটা অসম্ভব কিছু না। যাই হোক, আমরা এটুকু আশা করতে পারি যে বিশ্ব বিবেকের চাপে বিস্তৃতিকরণ রোধ কল্পটা যেন সম্ভব হয়ে ওঠে। কেননা এই বিস্তৃতি ঘটা মানেই আণবিক একটা যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আজকে পাকিস্তানি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মহিলা নেত্রী বলছিলেন যে আমরা ভারতের ফাউন্ডেশনস আমরা নাড়া দিয়ে দেব, ভারতের যে মৌলিক
এগুলো, সেটা বলতে তিনি মিন করেছেন যে বড় রকমের একটা কিছু। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, নিশ্চয়ই আপনার মনে আছে 6 বছর আগে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করা গবেষণায় উঠে এসেছিল এবছরই পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। দেখেন এইটা ফোরকাস্ট করলে ঘটিয়ে দিলে কিন্তু সভ্যতার অবসান ঘটে যাবে। একটা বম্ব যদি নিক্ষেপ করা হয় স্বল্প পাল্লার, তাহলে সেইখান থেকে যে সেই কমলা রঙের যে রশ্মি ছড়াবে এবং যে নির্ঘাত মৃত্যু মুহূর্তেই, সেটা যে মনস্তাত্ত্বিকভাবে একটা দেশ কেন একটা সভ্যতাকে শেষ করে দিতে পারে। জাপানের কথা চিন্তা করেন। কাজেই এটা আণবিক যুদ্ধের কথা চিন্তা করাটাই অত্যন্ত মারাত্মক। একটা ভালো জিনিস হচ্ছে দুই দেশের সামরিক বাহিনীর যে পরিচালক মিলিটারি অপারেশনস, তাদের দুজনের মধ্যে হটলাইন রয়েছে। হটলাইনের অর্থ হচ্ছে যে টেলিফোন তুলে সরাসরি দুজনে কথা বলবে, এবং এই দুই দেশের ডিরেক্টর মিলিটারি অপারেশনসের মধ্যে অলরেডি কথা হয়েছে। একবার যখন সামরিক টু সামরিক কথা বলে, তখন কিন্তু তাদের মধ্যে নিয়ন্ত্রণের চিন্তা বা যুদ্ধের বিস্তৃতির ব্যাপারে একটা মাত্রায় থাকা সেই প্রক্রিয়াটা কাজ শুরু করে। সামরিক সংস্কৃতির এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা উপলব্ধি করি না, তারাই তাদের ভাষায় ভালো বোঝে এক সর্বোচ্চ অবস্থানের থেকে। তবে একটা জিনিস হচ্ছে কি, পাকিস্তান আন্তরিকভাবে মনে করে যে সে সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে চায়। তার দেশ অনেকাংশেই এই পথে এগিয়েছে বলেই বিশ্ব ক্রিকেট হয়ে গেল। সেখানে ভারত যায়নি, কিন্তু ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো শ্বেতাঙ্গ দেশ খেলেছে, পাকিস্তানের উপর আস্থা ছিল। কিন্তু ভারত পাকিস্তানকে বারবার মনে করিয়ে দেয় যে যখনই তার দেশে এই ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে আঙ্গুলি পড়ে পাকিস্তানে। অথচ উত্তর পূর্বে ভারতে সন্ত্রাস হচ্ছে, মধ্য ভারতে দীর্ঘ সময়ে মাওবাদীদের সন্ত্রাস চলছে, এবং মাওবাদীদের সন্ত্রাস নাকি মুসলিম মৌলবাদীদের চেয়েও আরো ভয়ঙ্কর বেশি। সেখানে কিন্তু পাকিস্তানকে তারা দোষারোপ করে না। কাজেই ভারতের যে এই ধরনের কাশ্মীরের যে ঘটনাগুলো, এটা যে আমরা ইংরেজি শব্দটা হচ্ছে ইন্ডিজেনাস, যে আভ্যন্তরীণ সৃষ্টি, এই ধারণাটাকে এই কাশ্মীরের বেলায় ভারত কখনো মেনে নিতে পারে না। পাকিস্তানের কাছে এটা এখন হয়ে গেছে যত দোষ নন্দ ঘোষ, যে আমরা করি বা না করি দোষ আমাদের উপর পড়বেই। এখন পাকিস্তানের দাবি হচ্ছে যে এতদিন, প্রায় 6 দিন হয়ে গেল, এখনো স্পষ্ট প্রমাণ নাই যে পাকিস্তানের পেছনে ছিল। সুতরাং এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমরা এর আগেও দেখেছি যে কাশ্মীরকে নিয়ে দুটি যুদ্ধ ছাড়াও একবার সীমিত তবে তীব্র সংঘাতে জড়িয়েছিল। কেন এই ভূখণ্ড নিয়ে বারবার আসলে সংঘাতে জড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ দুটি? এই ভূখণ্ড নিয়ে জড়িয়ে পড়ে কারণ এইটুকু ভূখণ্ডের প্রচণ্ড রণকৌশলগত গুরুত্ব রয়েছে। এই অঞ্চলটাই হচ্ছে এমন একটা অঞ্চল যেটাকে বলা যায় যে সামরিক সংঘাত যদি ঘটে, উত্তর থেকে যদি কোনো আক্রমণ আসে, তাহলে কাশ্মীরই হচ্ছে একটা ল্যান্ডিং প্যাড যাকে বলে। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাশ্মীর হচ্ছে 5টি অস্তিত্বজনিত নদীর উৎসস্থল। আজকে যে ভারত পাকিস্তানের নদীর স্রোত বন্ধ করে দিয়েছে, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধু নদী, পাকিস্তানের 90% কৃষি নির্ভর করে এই পানির স্রোতের উপর। পাকিস্তান অলরেডি বলেছে যে ভারত তো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, এবং এই ধরনের অবস্থান যদি ভারত নেয়, তাহলে পাকিস্তানে কিন্তু প্রচণ্ড চাপ সৃষ্টি হবে যে ঠিক আছে, আমরা যদি শেষ হয়ে যাই, ভারতকে আমরা আণবিক অস্ত্র দিয়েই আঘাত করব। কাজেই ভারত যে পথ বেছে নিল, এটা ওই কাশ্মীরকে কেন্দ্র করে, কাশ্মীরকে ব্যবহার করছে ভারত। এবং অন্য অঞ্চলগুলোর চেয়ে কাশ্মীরের আরো বড় আকর্ষণ হচ্ছে যে এখান থেকেই ভারত বলে যে হিন্দু সভ্যতা, হিন্দু ধর্মের উৎপত্তি স্থল নাকি কাশ্মীর, তারা দাবি করে। এটাই ছিল জওহরলাল নেহরুর মাতৃভূমি। জওহরলাল নেহরু, যিনি ভারতের স্রষ্টার মধ্যে একজন ছিলেন, সৃষ্টিকারী নেতার একজন ছিলেন। সুতরাং সবকিছু মিলিয়ে যদি ভারত পাকিস্তানকে রাজি করাতে পারত যে এখনকার যে সীমারেখা, পাকিস্তানের হাতে 1/3 আর ভারতের হাতে 2/3, এটাকেই স্থায়ী সীমান্ত করা হোক, কিন্তু পাকিস্তান তাতে কিছুতেই রাজি হবে না। সুতরাং পাকিস্তানের দাবি হচ্ছে যে অন্তত অর্ধেকটা তার থাকতে হবে। শ্রীনগর ভ্যালি, যেটা মুসলিম অধ্যুষিত, সেটুকু যদি পাকিস্তানকে দেওয়া যেত, তাহলে কিন্তু হয়তো
পাকিস্তান কাশ্মীরের বিভাজনে রাজি হওয়া সম্ভব হতো, কিন্তু সেখানে আসলে একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হতো।